আমার বক্তব্যের শুরুতেই আমি একটা ছোট্ট গল্প বলতে চাই, যে গল্পটা আমি ইতিমধ্যে হয়তো বা অনেকখানে বলেছি, শুনেছেন, কিন্তু এটা আজকে যে পরিস্থিতি সে পেয়েছে না বললেই না। সেটা হচ্ছে যে একজন খুব বড় গায়ক, তাকে সঙ্গীত সম্মেলনে দাওয়াত করা হয়েছে। তিনি গাছের, আরো অনেক সঙ্গীতজ্ঞ আছেন, সকলের সঙ্গীত শেষ হওয়ার পরে তার টার্ম যখন আসলো তখন তিনি গান গাইতে শুরু করলেন। গান গাইতে শুরু করলে একটু চোখ বুঝে, যা হয় ক্লাসিক্যাল মিউজিক, যারা গান তারা তার প্রাণ দিয়ে গান। অনেকক্ষণ গাওয়ার পরে তিনি যখন চোখ মেললেন তখন দেখলেন যে কেউ নেই হাউসে, শুধুমাত্র একজন বসে আছে। সে একজন বসে আছে, সে আপনার উনি ভাবলেন যে ওই ব্যক্তিটি হচ্ছে সবচেয়ে বোদ্ধা, সঙ্গীত বোদ্ধা। সুতরাং উনি তাকে ডেকে নিয়ে এসে বুকে জড়িয়ে হলেন যে আপনি হচ্ছেন সত্যি সঙ্গীতের আসল ভক্ত। তো আমি তো বসে আছি, এই মাত্র যে শতরঞ্চিটার বসে আপনি গান গাচ্ছেন, ওই শতরঞ্চিটা আমার, আপনার কখন গান শেষ হবে তারপর আমি যাবো। আমি কথা এই জন্য বললাম মানে স্পিকার, যে আমাদের সালাউদ্দিন সাহেবের এই অসাধারণ একটা বক্তব্যের পরে আমি একজন একটা মেঠো রাজনীতিবিদ, আমার বক্তব্য এখন ঠিক ওইরকম একটা অবস্থা দাঁড়াবে। তারপরে নিয়ম আমার নেতা নির্দেশ যে বলে ফেলেন আপনি, আমি সেই কারণে আপনার কিছু কথা বলতে চাই, যা একটু ভিন্নভাবে বলবো। আমি আজকে এই বাজেট সেশনে বক্তব্য রাখতে গিয়ে আমি কতগুলো নাম মনে করতে চাই এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করতে চাই। তাদের মধ্যে প্রথম হচ্ছেন আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমি সে নাম মনে করতে চাই আমাদের মহান নেত্রী, যিনি সারাটা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি এইভাবে লড়াই করে গেছেন, আমাদের সেই মহান নেত্রী, মহিয়সী নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমি স্মরণ করতে চাই আমাদের এই হাউলে যিনি এই বাজেট পেশ করেছেন বহুবার, আমাদের সফল অর্থমন্ত্রী জনাব সাইফুর রহমান। আমি স্মরণ করতে চাই আজকে এই হাউলে ঠিক সালাউদ্দিন সাহেব যেভাবে সকলকে মাতিয়ে বক্তৃতা করতেন, সেই সময় যারা বক্তব্য রাখতেন সেই সময়ে তাদের মধ্যে একজন হচ্ছেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, সালাউদ্দিন কাদের চৌধুরী, মশিউর রহমান জাদু মিয়া, শাহ আজিজ, যার কথা ওনারা বলছিলেন এতক্ষণে, তিনি ছিলেন একটা অসাধারণ পার্লামেন্টারিয়ান। শাহ আজিজ, মির্জা গোলাম হাফিজ যিনি স্পিকার ছিলেন এবং আমাদের পরবর্তীকালে যিনি এই হাউসে অন্য দলে ছিলেন, পরবর্তীকালে আমাদের আন্দোলনের সাথে যোগ দিয়েছিলেন কাজী জাফর আহমেদ, এবং আরেকজনের নাম না বললে অন্যায় করা হবে, যিনি আমাদের এখানে সবসময় আমাদেরকে সাহস জুগিয়েছেন, আমাদের বিএনপির যিনি আমাদের সবচেয়ে দুঃসময়ে বিএনপির হাল ধরেছিলেন, আমাদের খন্দকার দেলোয়ার হোসেন। আমি সেই সঙ্গে অবশ্যই স্মরণ করতে চাই আমাদের আরেকজন নেতা জনাব তরিকুল ইসলাম সাহেবকে, যিনি তার জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এই বিএনপি রাজনীতির জন্য কাজ করে গেছেন। প্রিয় সম্মানিত মাননীয় স্পিকার, আমি আরেকজনের নাম স্মরণ করতে চাই, যার সঙ্গে আমি কাজ করেছি, যাকে আমি একজন অসাধারণ মন্ত্রী হিসাবে দেখেছি এবং যিনি গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে তিনি চলে গেছেন, তিনি নেই, এখন তাকে ফাঁসি দেওয়া হয়েছে, মাওলানা মতিউর রহমান নিজামী। আমি এই জন্য তার নাম স্মরণ করতে চাই যে তার সঙ্গে থেকে আমি কিন্তু অনেক কাজ শিখেছি এবং একজন অত্যন্ত উঁচু দলের মানুষ ছিলেন। এই কথা না বললে আমার মনে হয় আমার অন্যায় করা হবে। আমি কারাগারে ছিলাম অনেকদিন মাননীয় স্পিকার, এবং ওই সময় আমি অনেক জামাত ইসলামের অনেক উচ্চ পর্যায়ের নেতাদের সংস্পর্শে এসেছি, একসাথে থেকেছি। আমাদের মীর কাসেম সাহেব, কামরুজ্জামান সাহেব, কাদের মোল্লা সাহেব এবং আজহার ভাই উঠে গেছেন, আজহার ভাই আমাদের সঙ্গে অনেকদিন ছিলেন। আমাদের ব্রিগেডিয়ার হান্নান শাহ, তার নামও আমি মনে করতে চাই, কিন্তু তিনি লড়াই করেছেন। ডক্টর আরে গনি, তিনি আমাদের সঙ্গে দীর্ঘকাল জীবনের শেষ দিন পর্যন্ত গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আব্দুল সালাম তালুকদার সাহেব, এই নামগুলো আমি মনে করতে চাই বারবার করে, এই জন্যে। এছাড়া অনেকে আছেন মাননীয় স্পিকার, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন, লড়াই করেছেন, প্রাণ দিয়েছেন।
আমাদের দেশে বারবার এই দেশের মানুষ লড়াই করেছে, সংগ্রাম করেছে, এবং সেটা হচ্ছে গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে, কখনো ভাষার জন্য সংগ্রাম করেছে, এবং কখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করে লড়াই করে জীবন বাজিয়ে রেখে লড়াই করেছে। মাননীয় স্পিকার, আমাদের সবচেয়ে দুর্ভাগ্য যে জাতি বারবার লড়াই করেছে, সংগ্রাম করেছে, কিন্তু এই 50 বছর পরেও যে জায়গায় আমাদের যাওয়া উচিত ছিল সেই জায়গায় কিন্তু আমরা যেতে পারিনি মাননীয় স্পিকার। এটা আমাদের দুর্ভাগ্য। এটাই আমার কাছে মনে হয় যে আমাদের কোথাও একটা সমস্যা আছে, যে সমস্যাগুলো আমাদের নেতৃত্বকে সেই জায়গায় পৌঁছাতে দেয় না, যে কারণে হয়তোবা আমরা সেই জায়গায় পৌঁছতে পারি না। মাননীয় স্পিকার, বিগত 15 বছর আমরা একটা ভয়াবহ ফ্যাসিজমের অধীনে ছিলাম। গোটা জাতি নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, খুন হয়েছে, এবং তাদের সমস্ত স্বপ্নগুলো বিনষ্ট হয়ে গেছে। এই ভয়াবহতার মধ্যে আমাদের অর্থনীতি যখন প্রায় খাদে পড়ে গিয়েছিল, এবং আমাদের সেই জুলাইয়ের অভ্যুত্থানের পরে যখন নতুন করে আমরা বাঁচার জন্য স্বপ্ন দেখছি, তখন আমাদের নেতা সেই দূর থেকে আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। আমরা যখন নির্বাচনের পরে অত্যন্ত সাফল্যের সঙ্গে সরকার গঠন করতে সক্ষম হয়েছি, সেই সরকার সত্যিকার কথা বলতে কি একজন খাদে পড়ে যাওয়া অর্থনীতিকে টেনে তুলে নেওয়ার চেষ্টা করেছে। আজকের এই বাজেট আমাদের পাশেই বসা আমাদের আবির খুশরো মাহমুদ চৌধুরী সাহেব, সেই সাহসী মানুষ যিনি খাদে পড়ে গিয়ে উপরে ওঠার চেষ্টা করেন, সেই চেষ্টাটা তিনি করেছেন এই বাজেটের মধ্যে দিয়ে। এই বাজেটটা শুধু একটা অঙ্কের হিসাব নয় মাননীয় স্পিকার, এই বাজেট হচ্ছে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা সিঁড়ি। এই সিঁড়িতে ওঠার জন্য তিনি আমাদেরকে বাজেট দিয়েছেন। আমি বাজেট সম্পর্কে দীর্ঘ আলোচনা করবো না, আমি শুধু আপনাদেরকে, অনেকে বলেছেন যে এই বাজেটের কোনো নীতি নেই, সেভাবে বলা হয়নি, পথরেখা নেই বলা হয়নি, কিন্তু এই বাজেটে যদি আপনারা দেখেন যে বাজেটের উপরে ছোট্ট একটা বইও বের করেছেন। এখানে বলা আছে যে 3টি প্রধান আর, যে আর্টের উপর ভিত্তি করে রিকভারি অ্যান্ড স্টেবিলাইজেশন, রেস্টোরেশন, রিকনস্ট্রাকশন, অর্থাৎ আগামী 1 বছরের মধ্যে অর্থনীতির অবনতির ধারাকে রোধ করবে, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতাকে পুনঃপ্রতিষ্ঠা করবে, আগামী 3 বছরের মধ্যে রাজস্ব ব্যবস্থার সংস্কার, বিনিয়োগ ও বেসরকারি খাত উন্নয়ন, আর্থিক খাত পুনর্গঠন, রপ্তানি বহুমুখীকরণ, মানব সম্পদ উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধি করবে। আগামী 5 বছরের মধ্যে অর্থনীতির কাঠামোগত রূপান্তর, উদ্ভাবন নির্ভর প্রবৃত্তিতে উত্তরণ, বাণিজ্য বহুমুখীকরণ ও অন্তর্বর্তীমূলক ও টেকসই প্রবৃদ্ধি। মাননীয় স্পিকার, এই বাজেটে যে প্রশ্নগুলো এসছে, সমালোচনাগুলো এসছে, যে আপনার একটা আপনার জনতুষ্টিমূলক একটা বাজেট, আপনার এমন একটা বাজেট যা অর্জন করা সম্ভব নয়, এমন একটা বাজেট যেখানে আপনার এটা একটা উচ্চ অভিলাষী বাজেট হয়েছে। মাননীয় স্পিকার, বিএনপি হচ্ছে সেই দল, যে দল সব সময় একেবারে ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল। 1975 সালে যখন রাজনৈতিক পটভূমির পরিবর্তন হয়েছে এবং যখন সমগ্র বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি বলা হচ্ছিল, সেই সময় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিন্তু একে টেনে উপরে তুলেছেন এবং নতুন করে বাংলাদেশকে একটা অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার কাজ শুরু করেছেন। বিএনপি হচ্ছে সেই দল, যে দলটি 1990 সালে একটা ভয়াবহ স্বৈরাচারী শাসনের পরে, মিলিটারি শাসনের পরে দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে আবার উঠে এসেছে সামনের দিকে এবং সামনে এগিয়ে যাওয়ার পথ খুঁজে নিয়েছে। যে কারণে যখন বিএনপি সরকার পদত্যাগ করে, আবার নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেয়, সেই সময়ও কিন্তু এই বিএনপির যে আপনার প্রবৃদ্ধির হার, সেই প্রবৃদ্ধির হার কিন্তু অনেক বেশি ছিল এবং তখন বলা হয়েছিল গোল্ডম্যান স্যাক্স থেকে, যেটা একটা ইমার্জিং টাইগার হিসেবে বাংলাদেশকে চিহ্নিত করা হয়েছিল বলতে পারেন। স্পিকার, মাননীয় স্পিকার, আমার যে কথা বলতে চাচ্ছি যে বিএনপি সবসময় লড়াই করতে জানে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে, বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে সাফল্য অর্জন করে, এই প্রমাণ আমরা বারবার এই বিএনপি তৈরি করছি। আজকে আমি আমাদের মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই এই জন্য আরো বিশেষ করে, যে তিনি এমন সময় যে দায়িত্বটা নিয়েছেন, এবং আমি তাকে একবার বলেছিলাম যে আপনি ফরেন মিনিস্ট্রি নেন,
তিনি বলেন না আমি অর্থ মন্ত্রণালয়ে থাকবো। He accepted the challenge এবং আজকে আমি অত্যন্ত আনন্দের সঙ্গে বলছি আমরা সবাই এই বিশ্বাস করি যে এই চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন, এর উতরে যাবেন এবং বাংলাদেশকে তিনি তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবেন। আমি এই বিষয়ে খুব বেশি বলবো না, আমি শুধু একটা বিষয় বলতে চাই, যেটা না বললে আমার নিজের কাছে আমার নিজেকে আমি ক্ষমা করতে পারবো না। আমাদের বন্ধুরা যারা ওই পরে বসে আছেন তারা অনেক